আপু, আমি দিশা দিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। বাবা তুমি কবে আসবা? বাবা আলভিকে ফোন করে কেঁদে কেঁদে কি বলছে ইকরার পুত্র রিজিক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি এখন এক অভূতপূর্ব মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তার স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আকস্মিক মৃত্যুর পর থেকে তিনি নেপালে আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও কল রেকর্ডে আলভির কান্না মিশ্রিত কণ্ঠে তার অসহায়ত্ব ও অভিযোগ স্পষ্ট হয়ে উঠেছে। এই রেকর্ডে তিনি বারবার বলছেন, আমি কাউকে বোঝাতে পারছি না আমি কোন সিচুয়েশনে আছি। ইকরার মৃত্যু ঘটে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর DOHS এলাকার নিজ বাসায়। পুলিশের প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার সময় আলভি নেপালে একটি নাটকের শুটিংয়ে ছিলেন। মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি দেশে ফিরতে পারেননি। ইকরার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যাতে তিনি প্রধান আসামি। এই পরিস্থিতিতে আলভি দাবি করছেন দেশে ফিরলে তার উপর মব জাস্টিস বা গণপিটুনির আশঙ্কা রয়েছে। ভাইরাল অডিও কল রেকর্ডে আলভি আবেগ ঘন কণ্ঠে বলেন, আমি তো চাইনি ইকরা মরে যাক, যত ঝগড়া হোক যত ঝামেলা হোক আমি কখনোই চাইনি ও এভাবে চলে যাক। আমি মানুষকে বোঝাতেও পারছি না, ফেসবুকে ঢুকতে পারছি না। ইকরার সাথে আমার কত মেমোরি, রিলস, ভিডিও, ওর কথা, ওর ভয়েস সব মিলিয়ে আমি আর নিতে পারছি না। তিনি আরো বলেন, ইকরার বাবা মা ও ফ্যামিলি এখন অ্যাগ্রেসিভ হয়ে আছে। আমি যাওয়া মাত্র তারা আমার ক্ষতি করবে। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার বাচ্চাটার কি হবে? রিজিকের তো আর কেউ নেই এই পৃথিবীতে। অডিওতে ছোট ছেলে রিজিকের কান্নামাখা কণ্ঠ শোনা যায়। বাবাকে ফোন করে রিজিক বারবার জিজ্ঞাসা করছে, বাবা তুমি কখন আসবে, বাবা তুমি কখন আসবে। এই কথাগুলো আলভিকে আরো ভেঙে দিয়েছে। তিনি বলেন, রিজিক আমার জন্য ওয়েট করছে, ওকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলছে ওর তো এখন বাবার প্রয়োজন সবচেয়ে বেশি। আমি আর কোনোভাবেই নিতে পারছি না, পৃথিবীর কেউ আমাকে বুঝছে না। আলভি দাবি করেন ইকরার পরিবার তাকে শেষবার দেখতেও দেয়নি। তিনি বলেন, ইকরার শেষ মুখটা আমাকে দেখতে দাওনি, আমি চাইনি এটা হোক। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি নিজে ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছি, তাই চাইনি রিজিকও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক। তিনি উল্লেখ করেন যে সম্পর্কে টানাপোড়েন অনেক আগে থেকেই ছিল, কিন্তু তিনি কখনো তালাক চাননি। এদিকে ইকরার পরিবার ও কিছু সূত্র থেকে দাবি উঠেছে যে আলভির কোনো সহশিল্পীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আলভি এসব অভিযোগ অস্বীকার করে ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমি পুলিশের কাছে গেলে আইনগতভাবে ফেস করব, কিন্তু মব জাস্টিস চাই না, রিজিকের ভবিষ্যৎ নষ্ট হোক তা চাই না। এই ঘটনা শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। একদিকে আলভির ভিডিও বার্তা ও অডিও রেকর্ডে তার অসহায়ত্ব ফুটে উঠেছে, অন্যদিকে ইকরার পরিবারের অভিযোগ ও মামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। রিজিকের মতো নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নিয়ে সবাই উদ্বিগ্ন। আলভি বারবার বলছেন, আমি চাই না রিজিক তার বাবাকেও হারাক। এই মর্মান্তিক ঘটনা থেকে উঠে আসা প্রশ্নগুলো এখনো অনুত্তরিত। সত্যি কি ঘটেছিল? কেন একটি পরিবার এমন বিপর্যয়ের মুখোমুখি হলো? তদন্তের অগ্রগতি ও ন্যায় বিচারই এখন সবচেয়ে জরুরি। আলভির কান্না, রিজিকের অপেক্ষা আর একটি ভাঙা পরিবারের যন্ত্রণা আমাদের স্মরণ করিয়ে দেয়, ভালোবাসা যত গভীরই হোক, অভিমান ও অভিযোগ মানুষকে কতটা নিঃসঙ্গ করে দিতে পারে। ন্যায় বিচার ও সন্তানের ভবিষ্যতই এখন একমাত্র আশা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ব্যাপারে অনুরোধ করা হয়েছে। 2 দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সোমবার 9 মার্চ দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ। সালাউদ্দিন আহমেদ বলেন, রমজান মাসের কারণে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। রোজার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করা হবে। তখন যেন কেউ তদবির না করেন সেজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য পরিচিত, কিন্তু অবৈধ দখল ও স্থাপনার কারণে সৈকতের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সৈকত পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে অনলাইন জুয়া ও মাদক বড় সমস্যা হয়ে উঠেছে। এই দুটি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হতে হবে। সভায় কক্সবাজার জেলার সব সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার 9 মার্চ ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে গেল 3 মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ অনুযায়ী 2018 সালের 6 জুন রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস কক্ষ থেকে 4 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে 2019 সালে 23 জুলাই অপরাধ তদন্ত বিভাগের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার শিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের 13 অক্টোবর সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ জামাল উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে 2024 সালের 25 নভেম্বর আদালত আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটিতে 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ চূড়ান্ত রায় দেন। তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন। বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্পেও আগ্রহের কথা জানিয়েছে দেশটি। সোমবার 9 মার্চ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এই সময় রাষ্ট্রদূত এই আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। এ সময় নতুন ঋণ সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 3 সপ্তাহে অন্তত 4টি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি আরো বলেন, তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এটি নতুন সরকার ও চীনের অগ্রাধিকারমূলক প্রকল্পের একটি। খুব দ্রুত এই প্রকল্পে কাজ শুরু করার বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। বাধ্যতামূলক অবসরে নৌ পুলিশ প্রধান সহ 5 অতিরিক্ত আইজিপি। নৌ পুলিশের প্রধান কুসুম দেয়ান সহ বাংলাদেশ পুলিশের 5 জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার 9 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক 5টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো বাকি 4 জন অতিরিক্ত আইজিপি হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ওএসডি আবু হাসান মোহাম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ওএসডি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা অবসরজনিত সুবিধা বিধি অনুযায়ী পাবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।